হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা ক্লাস 12-এর সেমিস্টার 3 এর প্রবাবিলিটি 1B অধ্যায়টি নিয়ে আলোচনা করব। এই অধ্যায়টি বেইস থিওরেম অধ্যায় নামেও পরিচিত। বেইস থিওরেম সম্পর্কে তোমরা যদি পরিষ্কার ধারণা নিতে চাও তাহলে আমার কনসেপচুয়াল যে ভিডিওটি আছে সেটি দেখতে পারো। কনসেপচুয়াল ভিডিওটি যদি তুমি ভালোভাবে দেখো তাহলে বেইস থিওরেম সম্পর্কে তোমাদের ধারণা পরিষ্কার হয়ে যাবে এবং অঙ্কের ক্ষেত্রে এই থিওরেমটি কিভাবে প্রয়োগ করতে হয় তার ধারণাও তোমাদের পরিষ্কার হয়ে যাবে। এর ফলে তোমরা পরীক্ষার হলে এই বেইস থিওরেম সম্পর্কিত যে কোনো ধরনের সমস্যা সহজেই সমাধান করতে পারবে। আমার কনসেপচুয়াল ভিডিওটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখতে পারো। চলো আজ আমরা প্রবাবিলিটি 1B অধ্যায়টি শুরু করি। আজ আমরা প্রথমেই কনভেনশনাল টাইপ প্রশ্নের 3 দাগের প্রশ্নটি নিয়ে আলোচনা করব। প্রশ্নটি হলো, মনে করো 3টি পাত্রের প্রথমটিতে 2টি সাদা ও 3টি কালো বল, দ্বিতীয়টিতে 3টি সাদা ও 2টি কালো বল এবং তৃতীয়টিতে 4টি সাদা ও 1টি কালো বল আছে। প্রত্যেকটি পাত্র পছন্দ করার সম্ভাবনা সমান। উদ্দেশ্যহীনভাবে নির্বাচিত একটি পাত্র থেকে একটি বল তোলা হয় এবং দেখা যায় বলটি সাদা। প্রথম পাত্রটি নির্বাচন করা হয়েছিল তার সম্ভাবনা আমাদের নির্ণয় করতে হবে। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে অর্থাৎ বেইস থিওরেম প্রয়োগ করা যাবে যে সমস্ত অঙ্কের ক্ষেত্রে, সেই অঙ্কগুলি তোমরা প্রথমে ভালোভাবে মন দিয়ে পড়বে। অর্থাৎ প্রশ্নটিতে কি কি তথ্য দেওয়া আছে এবং কি তথ্য জানতে চাওয়া হয়েছে। দেখো, এখানে বলা আছে যে 3টে পাত্র আছে, সেই 3টি পাত্রে সাদা এবং কালো বল আছে। আবার বলে দেওয়া আছে প্রত্যেকটি পাত্র পছন্দ করার সম্ভাবনা সমান। তোমাকে উদ্দেশ্যহীনভাবে একটি পাত্র নির্বাচন করে সেখান থেকে একটি বল তুলতে হবে। তারপর তুমি দেখলে যে তোলা বলটি হচ্ছে সাদা, অর্থাৎ একটা পাত্র নির্বাচন করে 3টে পাত্রের মধ্যে আমি প্রথমে একটা পাত্র চয়েস করব, তারপর সেই পাত্র থেকে একটি বল তুলব এবং আমি দেখলাম যে বলটি সাদা। তাহলে আমাকে নির্ণয় করতে হবে যে আমি যে পাত্রটি নির্বাচন করেছিলাম সেটি হচ্ছে প্রথম পাত্র, তার সম্ভাবনা কত। চলো আমরা এই প্রশ্নের উত্তর করে ফেলি। অ্যান্সার, যেহেতু এখানে 3টে পাত্র আছে এবং 3টে পাত্র থেকে প্রথমে আমাকে উদ্দেশ্যহীনভাবে একটি পাত্র নির্বাচন করতে হবে, আমি প্রথমে ধরে নিচ্ছি যে প্রথম পাত্রটি নির্বাচিত হওয়ার ঘটনা A1 এবং দ্বিতীয় পাত্রটি নির্বাচিত হওয়ার ঘটনা A2 আর তৃতীয় পাত্রটি নির্বাচিত হওয়ার ঘটনা A3। তাহলে আমরা লিখতে পারবো কি না, অতএব P of A1 ইকুয়াল টু P of A2 ইকুয়াল টু P of A3। কেন লিখতে পারলাম? কারণ দেখো, প্রশ্নে বলে দেওয়া আছে যে প্রত্যেকটি পাত্র পছন্দ করার সম্ভাবনা সমান। ঠিক আছে, দেখো, যদি প্রথম পাত্রটি পছন্দ করার ঘটনা A1 হয় তাহলে প্রথম পাত্রটি পছন্দ করার সম্ভাবনা হবে P of A1। একইভাবে দ্বিতীয় পাত্রটি পছন্দ করার ঘটনা যদি A2 হয় তাহলে দ্বিতীয় পাত্রটির পছন্দ করার সম্ভাবনা হবে P of A2। আবার তৃতীয় পাত্রটির পছন্দ করার ঘটনা যদি A3 হয় তাহলে তৃতীয় পাত্রটি পছন্দ করার সম্ভাবনা হবে P of A3। তাহলে এই 3টে প্রশ্নানুসারে সমান হবে। তাহলে এদের মান কত হবে? যেহেতু 3টে পাত্র আছে এবং প্রত্যেকটির সম্ভাবনা হচ্ছে সমান, তাই এদের মান হবে 1/3। যদি 2টি পাত্র থাকতো এবং প্রত্যেকটি পাত্র পছন্দ করার সম্ভাবনা সমান হতো তাহলে সেক্ষেত্রে তাদের মান হতো কত? 1/2 অর্থাৎ হাফ।
যদি 4টে পাত্র থাকতো এবং প্রত্যেকটি পাত্র পছন্দ করার সম্ভাবনা সমান হতো, তাহলে সেক্ষেত্রে তাদের সম্ভাবনার মান হতো 1/4। এবার তোমাকে পছন্দ করা একটি পাত্র থেকে একটি বল তুলতে হবে এবং তুমি দেখলে যে তোলা বলটি হচ্ছে সাদা। তাহলে এরপর আমরা ধরে নেব যে তোলা বলটি সাদা হওয়ার ঘটনা হচ্ছে ডাব্লু, অর্থাৎ আমি যে বলটা পাত্র থেকে তুললাম সেই বলটি সাদা হওয়ার ঘটনা হচ্ছে ডাব্লু। তাহলে আমাকে কি নির্ণয় করতে হবে? না, আমাকে নির্ণয় করতে হবে কি না, দেখো যে নির্ণয় করতে আমাকে বলেছে প্রথম পাত্রটি নির্বাচিত করা হয়েছিল তার সম্ভাবনা, অর্থাৎ প্রথম পাত্রটি আমি নির্বাচন করেছিলাম তার সম্ভাবনা আমাকে নির্ণয় করতে হবে। না, আমি তো 3টে পাত্র থেকে একটা পাত্র প্রথমে পছন্দ করেছিলাম এবং সেই পাত্র থেকে একটা বল তুলেছিলাম, তোলা বলটি দেখলাম সাদা। তাহলে আমি যে পাত্রটি পছন্দ করেছিলাম সেটি প্রথম পাত্র হওয়ার সম্ভাবনা কত সেটা আমাকে নির্ণয় করতে হবে। অর্থাৎ আমাকে এখানে নির্ণয় করতে হবে পি অফ A1 বাই ডাব্লু। দেখো এখানে আমার জানা আছে যে আমি যে বলটি তুলেছিলাম সেটি সাদা, যে তথ্যটি জানা থাকবে সেটি সবসময় নিচে বসবে এবং যার প্রবাবিলিটি বার করতে বলেছে সেটি উপরে বসবে, অর্থাৎ পি অফ A1 বাই ডাব্লু। এটা হচ্ছে একটা কন্ডিশনাল প্রবাবিলিটি। তাহলে আবার বলি, তোমাদের যে প্রশ্নটি থাকবে সেখানে দেখবে একটি বলে দেওয়া আছে, যেমন এখানে বলে দেওয়া আছে যে তোলা বলটি সাদা। তাহলে তোলা বলটি সাদা হওয়ার ঘটনা আমি ধরেছিলাম ডাব্লু। সেটা কি হবে? সেটা সবসময় ওই যে এ বাই কিছু একটা লিখবো, তো এ বাই, অর্থাৎ এখানে যেমন A1 বাই লিখেছি, তাহলে হচ্ছে বাই অর্থাৎ নিচে, অর্থাৎ হরে থাকবে হচ্ছে ডাব্লু। আর আমাকে এখানে দেখো নির্ণয় করতে হবে প্রথম পাত্রটি নির্বাচন করা হয়েছিল তার সম্ভাবনা। তাহলে প্রথম পাত্রটি নির্বাচন করার ঘটনা আমি ধরেছি A1, তাই সেটা উপরে থাকবে, অর্থাৎ আমাকে নির্ণয় করতে হবে পি অফ A1 বাই ডাব্লু। চলো আমরা যে বিষয়গুলি বললাম এগুলো যদি একটু লিখে ফেলি তাহলে কেমন হবে। দেখো, ধরা যাক প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পাত্র নির্বাচন করার ঘটনা যথাক্রমে A1, A2 ও A3 এবং সাদা বল নির্বাচন করার ঘটনা হচ্ছে ডাব্লু। এবার আমরা লিখলাম পি অফ A1 ইকুয়াল টু পি অফ A2 ইকুয়াল টু পি অফ A3 ইকুয়াল টু 1/3। এরপর আমি একটি পাত্র অঙ্কন করলাম, এই পাত্রটির নাম দিলাম প্রথম পাত্র। এখানে 2টি সাদা বল আছে, 3টি কালো বল আছে। তারপর আরেকটি পাত্র অঙ্কন করলাম যার নাম দিলাম দ্বিতীয় পাত্র, এখানে 3টি সাদা বল এবং 2টি কালো বল আছে। আরেকটি পাত্র অঙ্কন করলাম যার নাম দিলাম তৃতীয় পাত্র, তাহলে তৃতীয় পাত্রে আমার 4টি সাদা বল এবং 1টি কালো বল আছে। তোমরা অঙ্কটি ভালোভাবে কিন্তু বোঝার চেষ্টা করো। তোমরা যদি বেস থিওরেম দিয়ে যে অঙ্কগুলি হবে সেগুলো যদি ভালোভাবে বুঝে যাও তাহলে খুব সংক্ষেপে পরীক্ষার হলে সহজেই কিন্তু করতে পারবে। এবার আমরা নির্ণয় করব কি? এবার আমরা নির্ণয় করব পি অফ ডাব্লু বাই A1। এটা মানে কি? যেহেতু আমি দেখতে পাচ্ছি যে নিচে A1 আছে, অর্থাৎ A1টি আমার জানা আছে, তাহলে A1 মানে কি? A1 মানে প্রথম পাত্র নির্বাচন করার ঘটনা, তাই তো? তাহলে পি অফ ডাব্লু বাই A1 মানে কি? পি অফ ডাব্লু বাই A1 মানে প্রথম পাত্র থেকে তোলা বলটি সাদা হওয়ার সম্ভাবনা কত। দেখো, তাহলে আমি যদি প্রথম পাত্রটি এক্ষেত্রে নির্বাচন করেছি, কারণ নিচে যেহেতু আছে তাহলে নির্বাচন করা হয়েছে প্রথম পাত্রটি, এটা বলে দেওয়া আছে। তাহলে পি অফ ডাব্লু বাই A1 ইকুয়াল টু কত হবে? পি অফ ডাব্লু বাই A1 ইকুয়াল টু আমরা লিখতে পারবো, দেখো এখানে মোট বল কটা আছে প্রথম পাত্রে? প্রথম পাত্রে মোট বল আছে 5টা,
তাহলে নিচে লিখবো হচ্ছে 2 + 3 টোটাল বল। আর আমাকে নির্ণয় করতে হচ্ছে যে প্রথম পাত্র থেকে সাদা বল তোলার সম্ভাবনা, অর্থাৎ প্রথম পাত্র থেকে একটি সাদা বল তোলার সম্ভাবনা। দেখো প্রথম পাত্রে সাদা বল আছে কটা? দুটি, তাহলে একটা সাদা বল তোলা যায় দু প্রকার, বা 2C1 বলতে পারো, আর নিচে তুমি বলতে পারো 5C1 মানে 5। তাহলে ওপরে বসবে 2, তাহলে ইকুয়াল টু হয়ে গেল আমার হচ্ছে 2/5। এরপর আমরা নির্ণয় করব P(W/A2)। দেখো এক্ষেত্রে কত হবে? দেখো দ্বিতীয় পাত্রে টোটাল বল কটা আছে? 5টা, 3 আর 2 যোগ করলে 5টা হয়, আমি নিচে লিখলাম 5টা। তাহলে দ্বিতীয় পাত্রে কটা সাদা বল ছিল? দ্বিতীয় পাত্রে আমার 3টে সাদা বল ছিল, তাহলে 3টে সাদা বল থেকে একটা সাদা বল তোলা যায় 3 প্রকারে, 3C1 মানে 3, তাহলে 3 এর 5। এরপর আমরা নির্ণয় করব P(W/A3), অর্থাৎ তৃতীয় পাত্র থেকে তোলা বলটি সাদা হওয়ার সম্ভাবনা। তৃতীয় পাত্র আমরা দেখতে পাচ্ছি মোট বল আছে 4 + 1 মানে 5টি, তাহলে নিচে বসবে একইভাবে 5। আর 4টে সাদা বল থেকে একটা সাদা বল তোলা যায় 4C1 মানে হচ্ছে 4 প্রকার। তাহলে আমরা P(W/A1), P(W/A2), P(W/A3) এর মান নির্ণয় করলাম। তাহলে আমরা জেনেছি যে আমাদের নির্ণয় কি করতে হবে? আমাদের নির্ণয় করতে হবে P(A1/W)। চলো, অতএব P(A1/W) দেখো P(A1/W) ইকুয়াল টু আমরা লিখতে পারবো কি না, নিচে হচ্ছে P(W) আর ওপরে হবে P(A1)(W) ইকুয়াল টু, আমরা ওপরে কি লিখবো না, ওপরে লিখবো হচ্ছে P(A1/W) এর পরিবর্তে লিখতে পারি P(A1) ইন্টু P(W/A1), আর নিচে P(W) এর পরিবর্তে কি লিখবো? P(W) এর পরিবর্তে প্রথমে লিখবো P(A1) ইন্টু P(W/A1) প্লাস P(A2) ইন্টু P(W/A2), তারপর লিখবো প্লাস P(A3) ইন্টু P(W/A3). এটা তোমরা সহজে কিভাবে মনে রাখবে না, জানবে যে ওপরে আমি যেটা লিখেছি না সেইগুলোই নিচে বসবে, এবং যেহেতু পাত্র নির্বাচন করার ঘটনা হচ্ছে A1, A2, A3, অর্থাৎ এই ওপরে যেটা লেখা আছে সেটা একবার A1 দিয়ে লিখবো নিচে, প্লাস তারপর হচ্ছে A2 দিয়ে লিখবো, তারপরে প্লাস একই রকম A3 দিয়ে আমরা নিচে লিখব। এইভাবে তোমরা কিন্তু মনে রাখতে পারো। যদি আর একটা ঘটনা A4 থাকতো তাহলে আবার প্লাস আমি লিখতাম P(A4) ইন্টু P(W/A4). আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারলে। এবার আমরা সব মানগুলো বসিয়ে ক্যালকুলেশন করব, তাহলেই আমরা উত্তর পেয়ে যাব। এবার যদি আমরা মানগুলো বসাই তাহলে দেখো কী পাবো, তোমরা দেখে দেখে জাস্ট মানগুলো বসাবে। আমি মানগুলো বসিয়ে দিই। তাহলে P(A1) এর মান হচ্ছে 1/3 ইন্টু P(W/A1) হচ্ছে 2/5। তাহলে প্রথমে এখানে বসছে P(A1) 1/3, P(W/A1) মানে হচ্ছে 2/5, তারপরে প্লাস P(A2), দেখো তোমরা মানগুলো বসাও, প্লাস P(A2) এর মান হচ্ছে 1/3 ইন্টু P(W/A2) এর মান হচ্ছে 3/5, প্লাস আবার P(A3) এর মান হচ্ছে 1/3 ইন্টু P(W/A3) এর মান হচ্ছে 4/5 ইকুয়াল টু, দেখো আমি নিচে সবার থেকে 1/3 কমন নিতে পারি, তাহলে এই 1/3 আর নিচে সবার 1/3 গুলো কেটে যাবে। তাহলে দেখো ওপরে কত পড়ে থাকবে?
ওপরে পড়ে থাকবে 2/5 আর নিচে পড়ে থাকবে কত 2/5 প্লাস 3/5 প্লাস 4/5। তাহলে এগুলো যদি আমরা নিচেরটা লসাগু করে যোগ বিয়োগ করি তাহলে কত পাবো দেখি। ওপরে তো 2/5 থাকবে আর নিচে পাবো হচ্ছে 9/5। তাহলে আমরা নেক্সট পেজে লিখছি ইকুয়াল টু 2/5 ইন্টু 9/5 ইকুয়াল টু 2/5 ইন্টু 5/9। এবার দেখো 5 কেটে গেল ইকুয়াল টু 2/9। এটাই হচ্ছে আমার উত্তর। তাহলে চলো আমরা দেখে ফেলি যে সঠিক উত্তর কোনটি। তাহলে আমার সঠিক উত্তর হবে সি 2/9। এরপর আমরা বেস থিওরেম 4 নম্বর এমসিকিউটি নিয়ে আলোচনা করব। প্রশ্নটি হলো একটি থলি এ এর মধ্যে 2টি সাদা ও 3টি লাল বল এবং অন্য একটি থলি বি এর মধ্যে 4টি সাদা ও 5টি লাল বল আছে। উদ্দেশ্যহীনভাবে একটি থলি নির্বাচিত করে তার মধ্য থেকে একটি বল তোলা হয় এবং দেখা যায় যে তোলা বলটি লাল। বলটি বি থলি থেকে তোলা হয়েছিল তার সম্ভাবনা হলো নিচের যে 4টে বিকল্প আছে তার মধ্যে কোনটি। এই প্রশ্নটিও দেখো ঠিক আগের মতোই। আগে 3টে পাত্র ছিল, এখানে 2টো পাত্র আছে। প্রথম পাত্র অর্থাৎ এ পাত্রে 2টো সাদা 3টে লাল বল আছে আর বি পাত্রে 4টি সাদা 5টি লাল বল আছে। দুটো পাত্রের মধ্যে তোমাকে একটা পাত্র নির্বাচিত করতে হবে, তারপর সেখান থেকে তোমাকে একটি বল তুলতে হবে এবং তুমি তোলার পর দেখলে যে বলটি লাল, তাহলে বলটি বি থলি থেকে তোলা হয়েছিল তার সম্ভাবনা আমাদের নির্ণয় করতে হবে। চলো আমরা এই প্রশ্নের উত্তর করে ফেলি। দেখো এখানে যেহেতু 2টো থলি আছে এ এবং বি, তাহলে এ থলির নির্বাচন করার সম্ভাবনা হচ্ছে পি অফ এ এবং বি থলির নির্বাচন করার সম্ভাবনা হচ্ছে পি অফ বি। যেহেতু এ থলি এবং বি থলির নির্বাচন করার সম্ভাবনা হচ্ছে সমান, কারণ 2টো থলি আছে, তাই 2টো থলির প্রত্যেকের সম্ভাবনা কত হবে 1/2 1/2। তাহলে পি অফ এ ইকুয়াল টু পি অফ বি আমরা পেয়ে গেলাম 1/2। এবার এই 2টো থলির মধ্যে আমাদের প্রথমে একটা থলি নির্বাচন করতে হবে, তারপর সেই থলি থেকে একটি বল তুলতে হবে এবং তোলার পর দেখলাম যে তোলা বলটি হচ্ছে লাল। তাহলে এরপর আমরা ধরে নিই যে তোলা বলটি লাল হওয়ার ঘটনা হচ্ছে আর। তাহলে আমাদের কি নির্ণয় করতে হবে না, নির্ণয় করতে হবে যে বলটি বি থলি থেকে তোলা হয়েছিল তার সম্ভাবনা। তাহলে আমাদের নির্ণয় করতে হবে পি অফ বি বাই আর। চলো এরপর আমরা নেক্সট পেজে যাই। আমি 2টো থলি অঙ্কন করে ফেললাম। প্রথমটির নাম দিলাম থলি এ, দ্বিতীয়টির নাম দিলাম থলি বি। থলি এতে আমরা জানি 2টি সাদা এবং 3টি লাল বল, অর্থাৎ টোটাল বল আছে 3 আর 2 5টি। বি থলিতে 4টি সাদা এবং 5টি লাল বল আছে, অর্থাৎ টোটাল বল আছে 9টি। অতএব পি অফ বি বাই আর এটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে পি অফ বি বাই আর এর ফর্মুলা হচ্ছে ইকুয়াল টু আমরা লিখতে পারবো পি অফ বি ইন্টারসেকশন আর বাই পি অফ আর ইকুয়াল টু পি অফ বি ইন্টারসেকশন আর, এটাকে লিখতে পারি পি অফ বি ইন্টু পি অফ আর বাই বি বাই পি অফ আর এর জায়গায় আমি কি লিখতে পারবো। দেখো তোমাদের সহজভাবে মনে রাখার জন্য আগের অঙ্কটিতে আমি বলেছি কিভাবে মনে রাখবে। যেহেতু এখানে 2টো থলি আছে কে কে এ আর বি, তাই এই উপরের সমীকরণটিতে একবার এ বসিয়ে যা হয় সেটা লিখবে আর একবার বি বসিয়ে যা হয় সেটাই নিচে লিখবে এবং তাদের মাঝে যোগ চিহ্ন দেবে। তাহলে দেখো ওপরের এই
এইখানে অর্থাৎ ওপরের যে রাশিটি আছে তাতে যদি বি এর জায়গায় আমরা এ বসিয়ে দিই তাহলে কী হবে, পি অফ এ ইন্টু পি অফ আর বাই এ। তাহলে আমরা প্রথমে লিখব পি অফ এ ইন্টু পি অফ আর বাই এ, মাঝে দেবো প্লাস চিহ্ন। এরপর বি এর জায়গায় বি বসবে, কারণ যে দুটো থলি এখানে থাকবে বা যে পাত্র থাকবে যতগুলো, ততগুলোই আমি এই বি এর পরিবর্তে বসিয়ে নিচে লিখে ফেলবো এবং তাদের মাঝে যোগ চিহ্ন দেবো। তাহলে প্লাস দিয়ে আমরা লিখব কি না পি অফ বি ইন্টু পি অফ আর বাই বি। এবার দেখো পি অফ আর বাই এ মানে কি, পি অফ আর বাই এ মানে যেহেতু এ নিচে আছে এটার অর্থ বোঝায় যে আমি এ থলিটি নির্বাচন করেছি এবং এ থলি থেকে একটি রেড বল তোলার সম্ভাবনা কত। তাহলে দেখো আমরা এখানে নির্ণয় করে ফেলি যে পি অফ আর বাই এ কত হবে। তাহলে পি অফ আর বাই এ অর্থাৎ এ থলি থেকে একটি লাল বল তোলার সম্ভাবনা। টোটাল বল কটা আছে এ থলিতে, টোটাল বল আছে 5টি, তাহলে 5, লাল বল আছে 3টি, 3টে লাল বল থেকে একটি লাল বল তোলা যায় 3 প্রকারে, মানে 3C1, মানে আমরা লিখলাম উপরে 3/5। এরপর আমরা পি অফ আর বাই বি এটা নির্ণয় করব। পি অফ আর বাই বি মানে বি থলি থেকে একটি লাল বল তোলার সম্ভাবনা কত। দেখো বি থলিতে টোটাল বল আছে 9টি, তাহলে 9টি বল থেকে একটি বল তোলা যায় 9C1, মানে 9 প্রকারে। আর লাল বল আছে 5টি, 5টি বল থেকে একটি লাল বল নেওয়া যায় 5C1, মানে 5 প্রকারে, 5/9। এবার আমরা মানগুলো সব এখানে বসিয়ে দেবো। দেখো মানগুলো বসিয়ে দিলে কি পাই, ইকুয়াল টু পি অফ বি এর মান হচ্ছে হাফ ইন্টু পি অফ আর বাই বি, পি অফ আর বাই বি এর মান পেলাম 5/9। পি অফ এ এর মান আমরা জানি কত, পি অফ এ এর মান হচ্ছে হাফ ইন্টু পি অফ আর বাই এ, পি অফ আর বাই এর মান হচ্ছে 3/5 প্লাস পি অফ বি এর মান হচ্ছে হাফ ইন্টু পি অফ আর বাই বি এর মান হচ্ছে 5/9। দেখুন নিচের রাশি থেকে যদি হাফ কমন নিই তাহলে উপর আর নিচে হাফগুলো কেটে যাবে, তাহলে আমার পড়ে থাকবে কি, তাহলে আমার পড়ে থাকবে হচ্ছে ইকুয়াল টু ওপরে 5/9 নিচে 3/5 প্লাস 5/9। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখো কত পাই, তোমরা তোমাদের মতো ক্যালকুলেশন করবে। আমার ওপরে থাকবে হচ্ছে 5/9, নিচে লসাগু হবে 45, এখানে ওপরে হবে 27 প্লাস 25। নেক্সট লাইনে আমরা লিখতে পারবো ইকুয়াল টু 5/9 ইন্টু 45/27 আর 25 যোগ করলে হয় 52। এখানে দেখো 9 দিয়ে 5 9 45, তাহলে আমরা পেয়ে যাচ্ছি কত না, আমরা পেয়ে যাচ্ছি ইকুয়াল টু 25/52। তাহলে 25/52 এটাই হচ্ছে আমার উত্তর। তাহলে দেখি সঠিক অ্যান্সার কোনটি, চলো অঙ্কে যাই। তাহলে আমার সঠিক উত্তর হচ্ছে এ 25/52। এরপর আমরা বেস থিওরেম অধ্যায়টির 5 দাগের এমসিকিউটি নিয়ে আলোচনা করব। প্রশ্নটি হলো, সাইকেল উৎপাদনকারী কোনো কোম্পানির দুটি যন্ত্র আছে। প্রথম যন্ত্রটি 60% এবং দ্বিতীয় যন্ত্রটি 40% সাইকেল উৎপাদন করে। আবার প্রথম যন্ত্রের সাহায্যে যেসব সাইকেল তৈরি হয় তার 80% উৎকর্ষের দিক থেকে আদর্শ মানের। অর্থাৎ প্রথম যন্ত্রের সাহায্যে যে সাইকেলগুলো উৎপন্ন হয় তার 80% খুব ভালো, এবং দ্বিতীয় যন্ত্রের সাহায্যে যেসব সাইকেল তৈরি হয় তার 90% উৎকর্ষের দিক থেকে আদর্শ মানের। যথেচ্ছভাবে একটি সাইকেল নির্বাচন করা হয় এবং দেখা যায় নির্বাচিত সাইকেলটি উৎকর্ষের দিক থেকে আদর্শ মানের। তাহলে নির্বাচিত এই
সাইকেলটি দ্বিতীয় যন্ত্র দ্বারা উৎপাদিত হয়ে থাকার সম্ভাবনা আমাদের নির্ণয় করতে হবে। ভালো করে প্রশ্নটি পড়বে। এখানে দুটো যন্ত্র আছে। প্রথম যন্ত্রটি 60% সাইকেল উৎপাদন করে এবং দ্বিতীয় যন্ত্রটি 40% সাইকেল উৎপাদন করে। প্রথম যন্ত্রের সাহায্যে 80% আদর্শ মানের সাইকেল উৎপন্ন হয়, অর্থাৎ ভালো সাইকেল উৎপন্ন হয়, এবং দ্বিতীয় যন্ত্রের সাহায্যে 90% আদর্শ মানের অর্থাৎ ভালো সাইকেল উৎপন্ন হয়। যথেচ্ছভাবে একটি সাইকেলকে নির্বাচন করা হয়, দিয়ে দেখা গেল সাইকেলটি আদর্শ মানের অর্থাৎ উৎকর্ষের দিক থেকে ভালো। তাহলে আমাদের নির্ণয় করতে হবে যে সাইকেলটি তাহলে দ্বিতীয় যন্ত্র থেকে উৎপাদিত হওয়ার সম্ভাবনা কত। চলো আমরা এই প্রশ্নের অ্যান্সার করে ফেলি। তাহলে আমরা প্রথমে ধরে নিই যে প্রথম যন্ত্রটির সাইকেল উৎপাদন করার ঘটনা এ এবং দ্বিতীয় যন্ত্রটি সাইকেল উৎপাদন করার ঘটনা বি। অতএব পি অফ এ ইকুয়াল টু কত? দেখো, প্রথম যন্ত্রটির দ্বারা 60% সাইকেল উৎপন্ন হয়, তাহলে 60% মানেই প্রথম যন্ত্রটির সাইকেল উৎপাদন করার সম্ভাবনা হচ্ছে 60/100। ঠিক আছে, অর্থাৎ প্রথম যন্ত্রটি দিয়ে একটি সাইকেল উৎপন্ন করার সম্ভাবনা হচ্ছে 60/100। এবং একইভাবে পি অফ বি অর্থাৎ দ্বিতীয় যন্ত্রটির দ্বারা একটি সাইকেল উৎপন্ন হওয়ার সম্ভাবনা হচ্ছে 40%। 40% মানেই 40/100। এরপর আমরা ধরব যে নির্বাচিত সাইকেলটি উৎকর্ষের দিক থেকে আদর্শ মানের হওয়ার ঘটনা হচ্ছে জি, অর্থাৎ ভালো হওয়ার ঘটনা। চলো নেক্সট পেজে যাই। আরও ধরি উৎকর্ষের দিক থেকে সাইকেল আদর্শ মানের হওয়ার ঘটনা জি। তাহলে আমাদের কি নির্ণয় করতে হবে? আমাদের দেখো নির্ণয় করতে বলেছে সাইকেলটা তুমি দেখেছো আদর্শ মানের, মানে তুমি একটা সাইকেল চয়েস করেছো, দিয়ে দেখেছো সেই সাইকেলটি হচ্ছে উৎকর্ষের দিক থেকে আদর্শ মানের। তাহলে তোমাকে নির্ণয় করতে হবে সাইকেলটি দ্বিতীয় যন্ত্র দ্বারা উৎপাদিত হওয়ার সম্ভাবনা কত। এখানে দ্বিতীয় যন্ত্র দ্বারা সাইকেল উৎপাদন করার ঘটনা হচ্ছে বি। তাহলে আমাদের নির্ণয় করতে হবে পি অফ বি বাই, আমাদের জানা আছে যে সাইকেলটি আদর্শ মানের, অর্থাৎ পি অফ বি বাই জি। এটা আমাদের কিন্তু নির্ণয় করতে হবে। তাহলে আমরা কি নির্ণয় করব না নির্ণয় করব অতএব পি অফ বি বাই জি ইকুয়াল টু, আমরা জানি এর ফর্মুলা হচ্ছে পি অফ বি ইন্টারসেকশন জি বাই পি অফ জি ইকুয়াল টু পি অফ বি ইন্টারসেকশন জি এর পরিবর্তে আমরা লিখতে পারবো পি অফ বি ইন্টু পি অফ জি বাই বি। বাই আমরা কি লিখব? যেহেতু এখানে দেখো দুটো যন্ত্র আছে সাইকেলের, প্রথম যন্ত্রটির সাইকেল উৎপাদন করার ঘটনা এ আর দ্বিতীয় যন্ত্রটির সাইকেল উৎপাদন করার ঘটনা হচ্ছে বি। তাহলে এই রাশিটিতে বি এর জায়গায় প্রথমে এ বসিয়ে নিচে লিখে ফেলব, মাঝে প্লাস চিহ্ন। এরপর এই রাশিটিতে বি এর জায়গায় আবার বি বসিয়ে নিচে লিখে ফেলবো, অর্থাৎ একই থাকবে প্লাস এটা। এরপর আমরা নির্ণয় করব পি অফ জি বাই এ এবং পি অফ জি বাই বি এর মান। পি অফ জি বাই এ মানে প্রথম যন্ত্র দ্বারা উৎপন্ন সাইকেলটি আদর্শ মানের হওয়ার ঘটনা, আর পি অফ জি বাই বি মানে দ্বিতীয় যন্ত্র দ্বারা উৎপন্ন সাইকেলটি আদর্শ মানের হওয়ার ঘটনা, আদর্শ মানের হওয়ার সম্ভাবনা। দুটোর ক্ষেত্রে আদর্শ মানের হওয়ার সম্ভাবনা। তাহলে দেখো আমরা যদি আবার প্রশ্নে চলে যাই, তাহলে পি অফ জি বাই এ এর মান কত? দেখো পি অফ জি বাই এ মানে প্রথম যন্ত্রের সাহায্যে উৎপন্ন সাইকেলটি আদর্শ মানের হওয়ার সম্ভাবনা, সেটা প্রশ্নে বলা আছে। দেখো 80%, 80% মানেই 80/100,
আর আমরা নির্ণয় করব পি অফ জি বাই বি। পি অফ জি বাই বি এর অর্থ হলো দ্বিতীয় যন্ত্রের সাহায্যে উৎপন্ন সাইকেলটি আদর্শ মানের হওয়ার সম্ভাবনা। প্রশ্নে বলা আছে 90%। 90% মানেই হচ্ছে 90/100। এবার চলো আমরা সব মানগুলো এখানে বসিয়ে দিই। তাহলে নেক্সট লাইনে আমরা লিখছি ইকুয়াল টু পি অফ বি এর মান হচ্ছে 40/100 ইন্টু পি অফ জি বাই বি এর মান হচ্ছে 90/100 বাই পি অফ এ এর মান হচ্ছে 60/100 ইন্টু পি অফ জি বাই এ এর মান হচ্ছে 80/100 প্লাস পি অফ বি এর মান হচ্ছে 40/100 ইন্টু পি অফ জি বাই বি এর মান হচ্ছে 90/100। এরপর তোমরা তোমাদের মতো ক্যালকুলেশন করবে। দেখো আমি কিভাবে ক্যালকুলেশন করছি। ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো, দেখো আমি যদি এই হরে যে রাশিটি আছে সেখান থেকে 1/100 ইন্টু 100 কমন নিই, তাহলে দেখো আমার সব 100গুলো কি হবে না কেটে যাবে। তাহলে সব 100গুলো কেটে গেলে আমি কি লিখতে পারবো দেখি। ইকুয়াল টু তাহলে লবে লিখতে পারবো 40 ইন্টু 90। 40 ইন্টু 90 মানেই 3600 বাই হরে লিখতে পারবো 60 ইন্টু 80 মানেই 4800 প্লাস 40 ইন্টু 90 মানেই 3600 ইকুয়াল টু এটাকে যদি আমি সিম্পলিফিকেশন করি তাহলে আমরা পাবো 36/84। এবার যদি আমরা 12 দিয়ে কাটাকাটি করি 3 বারং 36, 7 বারং 84, তাহলে আমরা পেয়ে গেলাম ইকুয়াল টু 3/7। আমার এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে চলো দেখি সঠিক উত্তর কোনটি। না, আমার সঠিক উত্তর হলো এ 3/7। এরপর আমরা 7 দাগের এমসিকিউটি নিয়ে আলোচনা করব। প্রশ্নটি হলো বোল্ট উৎপাদনকারী একটি কারখানায় 3টি মেশিন M1, M2 ও M3 প্রত্যহ যথাক্রমে 2000টি, 2500টি এবং 4000টি বোল্ট উৎপাদন করে। মেশিন 3টি যেসব বোল্ট উৎপাদন করে তার যথাক্রমে 3%, 4% এবং 2.5% ত্রুটিপূর্ণ। কোনো একদিনের উৎপাদন থেকে যথেচ্ছভাবে একটি বোল্ট নির্বাচন করে দেখা গেল সেটি ত্রুটিপূর্ণ। বোল্টটি M2 মেশিন দ্বারা উৎপাদন হয়েছিল তার সম্ভাবনা হলো নিচের যে 4টে বিকল্প আছে তার মধ্যে কোনটি। তোমরা প্রথমে প্রশ্নটি খুব ভালোভাবে পড়বে। প্রশ্নে বলা আছে যে একটি বোল্ট উৎপাদনকারী কারখানায় 3টে মেশিন আছে, M1, M2 এবং M3। M1 মেশিনটি প্রত্যহ 2000টি, M2 মেশিনটি প্রত্যহ 2500টি আর M3 মেশিনটি প্রত্যহ 4000টি বোল্ট উৎপাদন করে। তাহলে 3টে মেশিন মিলে প্রত্যহ মোট কত বোল্ট উৎপন্ন করে? না, 3টে মেশিন মিলে মোট বোল্ট হবে এই 3টে যোগফল 2000 প্লাস 2500 প্লাস 4000 অর্থাৎ 8500। অর্থাৎ M1, M2 ও M3 মেশিন 3টি একত্রে প্রত্যহ 8500টি বোল্ট উৎপাদন করে। এবার কোনো মেশিন যতগুলো প্রত্যহ বোল্ট উৎপন্ন করে তার মধ্যে কতগুলো বোল্ট আবার ত্রুটিপূর্ণ অর্থাৎ খারাপ বেরোয়। এখানে যেমন বলা আছে দেখো, M1 মেশিনটি প্রত্যহ যে বোল্ট উৎপাদন করে তার মধ্যে 3% ত্রুটিপূর্ণ, অর্থাৎ 100টি বোল্ট উৎপন্ন করলে 3টে বোল্ট ত্রুটিপূর্ণ। M2 মেশিনটি 4% ত্রুটিপূর্ণ এবং M3 মেশিনটি 2.5% ত্রুটিপূর্ণ বোল্ট প্রত্যহ উৎপাদন করে থাকে। এরপর কোনো একদিনে মেশিন 3টি 8500টি বোল্ট উৎপাদন করে। তোমাকে এই 8500 থেকে
একটি বোল্ট নির্বাচন করতে হবে উৎপাদন থেকে। ঠিক আছে, তুমি 8500 থেকে একটি বোল্ট নির্বাচন করলে, নির্বাচন করার পর দেখলে সেটি খারাপ, মানে ত্রুটিপূর্ণ অর্থাৎ ডিফেক্টিভ। তাহলে তোমাকে তোমাকে নির্ণয় করতে হবে বোল্টটি M2 মেশিন দ্বারা উৎপাদন হয়েছিল, অর্থাৎ তুমি যে বোল্টটি নিয়ে দেখলে যে খারাপ, সেই বোল্টটি M2 মেশিন থেকে উৎপন্ন হয়েছিল, তার সম্ভাবনা কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। চলো আমরা এই প্রশ্নের উত্তর করে ফেলি, অ্যান্সার। তাহলে আমরা প্রথমে লিখব যে পি অফ M1। পি অফ M1 বলতে কি বোঝায়? পি অফ M1 বলতে বোঝায় যে M1 মেশিনটি প্রত্যহ একটি বোল্ট উৎপন্ন করার সম্ভাবনা। দেখো, M1 মেশিনটি প্রত্যহ একটি বোল্ট উৎপন্ন করার সম্ভাবনা হবে। প্রথমে আমরা লিখব M1 মেশিনটি প্রত্যহ কত বোল্ট উৎপন্ন করে, না 2000। তাহলে আমরা লিখলাম 2000 বাই প্রত্যহ তিনটে মেশিন টোটাল বোল্ট উৎপন্ন কত করে, এই তিনটে যোগফল আমরা জানি 8500, তাই হবে বাই 8500। এটা সিম্পলিফাই করলে আমরা পাবো ইকুয়াল টু 4/17। একইভাবে পি অফ M2 হবে 2500 বাই 8500, এটাকে সিম্পলিফাই করলে আমরা পাবো ইকুয়াল টু 5/17। এবং একইভাবে পি অফ M3 ইকুয়াল টু পাবো আমরা 4000 বাই টোটাল হচ্ছে 8500, এটাকে সিম্পলিফাই করলে আমরা পাবো 8/17। এবার দেখো, প্রশ্নে বলা আছে যে প্রত্যেকটি মেশিন কিছু ত্রুটিপূর্ণ বোল্ট উৎপন্ন করে। তাহলে আমি এবার ধরে নেব যে ত্রুটিপূর্ণ বোল্ট উৎপন্ন হওয়ার ঘটনা হচ্ছে ডি। তাহলে আমরা ধরি যে একটি বোল্টু ত্রুটিপূর্ণ হওয়ার ঘটনা হচ্ছে ডি। তাহলে এবার আমরা নির্ণয় করব কি, অতএব পি অফ ডি বাই M1। তাহলে পি অফ ডি বাই M1 মানে কি? পি অফ ডি বাই M1 মানে উৎপন্ন বোল্টটি ডিফেক্টিভ, ত্রুটিপূর্ণ, এবং সেটি M1 মেশিন থেকে উৎপন্ন হয়েছিল। বোঝা গেল ব্যাপারটা? এই যে নিচে M1 আছে, মানে তুমি জানো যে M1 মেশিনটি নেওয়া হয়েছে, এবং এখানে উপরে ডি আছে, মানে M1 মেশিন থেকে যে বোল্টগুলো উৎপন্ন হয়েছিল তাদের মধ্যে ত্রুটিপূর্ণ হওয়ার সম্ভাবনা কত। অর্থাৎ পি অফ ডি বাই M1 বলতে বোঝায় যে M1 মেশিন থেকে উৎপন্ন একটি বোল্টের ত্রুটিপূর্ণ হওয়ার সম্ভাবনা কত। দেখো, প্রশ্নে বলেই দেওয়া আছে 3%। 3% মানে আমরা লিখতে পারি 3/100। একইভাবে পি অফ ডি বাই M2 ইকুয়াল টু হচ্ছে 4%। 4% মানে হচ্ছে 4/100। আর পি অফ ডি বাই M3 ইকুয়াল টু, দেখো প্রশ্নে বলা আছে 2.5%। 2.5% মানে 2.5/100। তাহলে আমাদের কি নির্ণয় করতে হবে? দেখো আমাদের বলেছে যে প্রত্যহ যে বোল্ট উৎপন্ন হয় সেখান থেকে তোমাকে একটি বোল্ট প্রথমে নির্বাচন করতে হবে, দিয়ে তুমি দেখলে সেটি হচ্ছে ত্রুটিপূর্ণ। তাহলে ওই ত্রুটিপূর্ণ বোল্টটি M2 মেশিন থেকে উৎপন্ন হয়েছিল তার সম্ভাবনা। তাহলে আমাদের নির্ণয় করতে হবে পি অফ M2 বাই ডি। অর্থাৎ তুমি যে বোল্টটা নিয়েছিলে সেটা ডিফেক্টিভ, এটা জেনে গেছো আগেই, তার জন্য ডিটা নিচে আছে। আর তোমাকে নির্ণয় করতে হবে কি, সেটি M2 মেশিন থেকে উৎপাদন হওয়ার সম্ভাবনা কত, তার জন্য M2টা ওপরে আছে। চলো এবার আমরা নেক্সট পেজে যাই। তাহলে আমরা নির্ণয় করব কি না, অতএব পি অফ M2 বাই ডি। তাহলে আমরা জানি পি অফ M2 ইন্টারসেকশন ডি বাই পি অফ ডি, এটাই হচ্ছে ফর্মুলা, ইকুয়াল টু আমরা লিখতে পারি পি অফ M2 ইন্টু পি অফ ডি বাই M2।
বাই, এবার তোমরা জানো যেহেতু এখানে দুটো মেশিন আছে, একটা হচ্ছে দুটো নয় তিনটে, M1 M2 আর M3, তাহলে এই যে উপরে রাশিটা আছে সেখানে M2 এর জায়গায় একবার M1 বসিয়ে লিখব, তারপর M2 এর জায়গায় আবার M2 বসিয়ে লিখব, মানে যেটা আছে সেটাই হবে, আর একবার M2 এর জায়গায় M3 বসিয়ে নিচে লিখব। এবার তাদের মাঝে সব আমি প্লাস চিহ্ন দেব। তাহলে দেখো নিচে আমরা কত পাবো, না নিচে আমরা পাবো, প্রথমে পাবো P of M1 ইন্টু P of D by M1 প্লাস P of M2 ইন্টু P of D by M2 প্লাস P of M3 ইন্টু P of D by M3। এবার আমার সবার মান জানা আছে, এবার জাস্ট আমরা মানগুলো বসিয়ে দিই, তোমরা সব মানগুলো বসিয়ে দেবে, ঠিক আছে। এবার তোমরা নিজেদের মতো ক্যালকুলেশন করবে। দেখো আমি আমার মতো ক্যালকুলেশন করছি, তোমাদের পছন্দ না হলে তোমরা নিজেদের মতো করবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি সংখ্যার নিচে, সেটা লবেই থাক আর হরেই থাক, দেখো নিচে 17 ইন্টু 100 আছে, দেখো এখানেও 17 ইন্টু 100 আছে, সব কটাতে 17 ইন্টু 100 আছে, তাই এটা সবার থেকে আমরা বাদ দিয়ে দিতে পারি। সবার থেকে বাদ দিয়ে দিলে দেখো উপরে পড়ে থাকবে 5 ইন্টু 4 মানে 20, আর নিচে প্রথমে পড়ে থাকবে 4 ইন্টু 3 মানে 12 প্লাস 4 ইন্টু 5 বা 5 ইন্টু 4 মানে 20 প্লাস 8 ইন্টু 2.5 মানে 20। চলো তাহলে নেক্সট পেজে আমরা তাই লিখি। তাহলে আমরা লিখব ইকুয়াল টু 20/12 প্লাস 20 প্লাস 20 ইকুয়াল টু 20/52। এটাকে যদি আমরা 4 দিয়ে কাটাকাটি করি, 4 5 20, 8 13 52 ইকুয়াল টু 5/13। এটাই হচ্ছে আমার অ্যান্সার। চলো তাহলে দেখে ফেলি সঠিক উত্তর কোনটি। তাহলে দেখো সঠিক উত্তর হবে বি। এরপর আমরা 10-এর দাগের এমসিকিউটি নিয়ে আলোচনা করব। প্রশ্নটি হলো, কোনো বিমা কোম্পানি 2000টি স্কুটার এবং 3000টি মোটরসাইকেল বিমা করে। কোনো স্কুটারের দুর্ঘটনা ঘটানোর সম্ভাবনা 0.01 এবং কোনো মোটরসাইকেলের ওই সম্ভাবনা 0.02। বিমা করা একটি যান একটি দুর্ঘটনা ঘটায়, দুর্ঘটনা করা যানটি মোটরসাইকেল হওয়ার সম্ভাবনা হলো নিচের যে 4টে বিকল্প আছে তার মধ্যে কোনটি। আবার আমি বলবো, প্রথমেই প্রশ্নটি তোমরা ভালোভাবে পড়বে। দেখো এখানে একটি বিমা কোম্পানি আছে, সেই বিমা কোম্পানিটি স্কুটার এবং মোটরসাইকেলের বিমা করে। না 2000টি স্কুটার এবং 3000টি মোটরসাইকেলের বিমা করে থাকে। তাহলে টোটাল কতগুলো যানের বিমা করে, না 2000 প্লাস 3000 ইকুয়াল টু 5000টি টোটাল যানের বিমা করে থাকে। এবার কোনো একটি স্কুটারের দুর্ঘটনা ঘটানোর সম্ভাবনা বলে দিয়েছে 0.01 এবং মোটরসাইকেলের দুর্ঘটনা ঘটানোর সম্ভাবনা হচ্ছে 0.02। এবার যদি বিমা করা একটি যান দুর্ঘটনা ঘটায়, অর্থাৎ বিমা করা একটি যান অ্যাক্সিডেন্ট ঘটিয়ে ফেলেছে, তাহলে দুর্ঘটনা করা যানটি মোটরসাইকেল হওয়ার সম্ভাবনা আমাদের নির্ণয় করতে হবে। চলো এই প্রশ্নের আমরা উত্তর করে ফেলি অ্যান্সার। প্রথমেই আমরা ধরে নেব যে ধরি বিমা করা যানটি স্কুটার হওয়ার ঘটনা হচ্ছে এস এবং মোটরসাইকেল হওয়ার ঘটনা হচ্ছে এম। অতএব পি অফ এস এর মান কত হবে আমরা নির্ণয় করব। পি অফ এস বলতে বোঝায় ওই বিমা কোম্পানির একটি স্কুটারের বিমা করার সম্ভাবনা। এখানে দেখো স্কুটার এর সংখ্যা আছে 2000টি, তাহলে আমরা লিখব 2000 বাই মোট যানের সংখ্যা। মোট যানের সংখ্যা 2000 প্লাস 3000 মানে 5000। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো ইকুয়াল টু 2/5।
ও পি অফ এম কত হবে না একইভাবে পি অফ এম হবে 3000 বাই 5000 ইকুয়াল টু 3/5। যেহেতু এখানে বলা আছে যে বিমা করা একটি যান দুর্ঘটনা ঘটায়, তাই আমরা আরও ধরে নেব যে বিমা করা যানটির দুর্ঘটনা হওয়ার ঘটনা হচ্ছে এ, অ্যাক্সিডেন্ট, তাই আমরা দুর্ঘটনা হওয়ার ঘটনাটি এ ধরেছি। তাহলে অতএব পি অফ এ বাই এস কত হবে? পি অফ এ বাই এস বলতে বোঝায় যে বিমা করা স্কুটারটির দুর্ঘটনা ঘটার সম্ভাবনা, অর্থাৎ বিমা করা একটি স্কুটারের দুর্ঘটনা ঘটানোর সম্ভাবনা। দেখো এখানে বলে দেওয়া আছে যে স্কুটারের দুর্ঘটনা ঘটানোর সম্ভাবনা 0.01। 0.01 মানেই হচ্ছে 1/100 এবং পি অফ এ বাই এম, দেখো নিচে এম আছে মানে বলে দেওয়া আছে যে যে যানটি দুর্ঘটনা ঘটাচ্ছে সেটি হচ্ছে মোটর সাইকেল, আর উপরে এ আছে মানে দুর্ঘটনা ঘটানোর সম্ভাবনা, মোটর সাইকেলটির দুর্ঘটনা ঘটানোর সম্ভাবনা আমাদের নির্ণয় করতে হবে। অর্থাৎ পি অফ এ বাই এম বলতে বোঝায় যে একটি মোটর সাইকেলের দুর্ঘটনা ঘটানোর সম্ভাবনা। দেখো এখানে বলে দেওয়া আছে প্রশ্নে 0.02, তাহলে আমরা লিখছি ইকুয়াল টু 0.02 ইকুয়াল টু হচ্ছে 2/100। তাহলে আমাদের কি নির্ণয় করতে হবে? দেখো একটি যান দুর্ঘটনা ঘটিয়ে ফেলেছে, অর্থাৎ অ্যাক্সিডেন্ট করেছে, এটা আমাদের জানা আছে। এবার আমাদের নির্ণয় করতে হবে যে যে যানটি অ্যাক্সিডেন্ট করেছে সেটি হচ্ছে মোটর সাইকেল। আমার মোটর সাইকেল হওয়ার ঘটনা কত? স্কুটার নয়, মোটর সাইকেল। মোটর সাইকেল হওয়ার ঘটনা হচ্ছে এম। তাহলে আমরা কি নির্ণয় করব না, তাহলে আমরা নির্ণয় করব পি অফ এম বাই এ। চলো নেক্সট পেজে আমরা পি অফ এম বাই এ এর মান নির্ণয় করে ফেলি। অতএব পি অফ এম বাই এ ইকুয়াল টু সূত্র অনুযায়ী আমরা জানি পি অফ এম ইন্টারসেকশন এ বাই পি অফ এ ইকুয়াল টু পি অফ এম ইন্টারসেকশন এ এর পরিবর্তে লিখতে পারবো পি অফ এম ইন্টু পি অফ এ বাই এম বাই, দেখো এখানে যে দু প্রকার যান আছে, একটা স্কুটার আর একটা হচ্ছে মোটর সাইকেল। যানটি স্কুটার হওয়ার ঘটনা আমরা ধরেছি এস, আর মোটর সাইকেল হওয়ার ঘটনা আমরা ধরেছি এম। তাহলে এই রাশিতে এম এর জায়গায় একবার এস বসিয়ে দেবো, আর একবার এম এর জায়গায় এমই বসাবো, সেই দুটোকে নিচে লিখবো, তাদের মাঝে আমরা প্লাস চিহ্ন দিয়ে দেবো। তাহলে নিচে প্রথমে বসবে হচ্ছে এম এর জায়গায় এস বসালে আমরা পাবো কত? পি অফ এস ইন্টু পি অফ এ বাই এস প্লাস, এবার এম বসালে পি অফ এম ইন্টু পি অফ এ বাই এম। এবার এই মানগুলো সব আমাদের জানা আছে, এখানে মানগুলো আমরা সব বসিয়ে দেবো। ইকুয়াল টু মান বসালে আমরা দেখো আমরা পাবো হচ্ছে সব মানগুলো আমরা বসিয়ে দিলাম। এবার তোমরা তোমাদের মতো ক্যালকুলেশন করবে। দেখো আমি আমার মতো ক্যালকুলেশন করছি। যেহেতু আমরা দেখতে পাচ্ছি এখানে যে সংখ্যাগুলো আছে প্রত্যেকটি সংখ্যার নিচে 5 ইন্টু 100 আছে, দেখো, তাই প্রত্যেকটি সংখ্যা থেকে আমরা যদি 5 ইন্টু 100 বাদ দিয়ে দিই তাহলে নেক্সট লাইনে আমরা লিখব ইকুয়াল টু, উপরে পড়ে থাকবে 3 ইন্টু 2 মানে হচ্ছে 6 বাই, নিচে প্রথমে পড়ে থাকবে 2 ইন্টু 1 মানে হচ্ছে 2 প্লাস 3 ইন্টু 2 মানে হচ্ছে 6 ইকুয়াল টু আমরা পাবো হচ্ছে 6/8। এটাকে যদি আমি 2 দিয়ে কাটি, 2 3 6, 2 4 8 ইকুয়াল টু হচ্ছে 3/4। এটাই হচ্ছে আমার অ্যান্সার। তাহলে আমরা দেখে নিই সঠিক উত্তর কোনটি। না, এখানে সঠিক উত্তর হলো সি, 3/4। এরপর আমরা
13 দাগের এমসিকিউটি নিয়ে আলোচনা করব। প্রশ্নটি হলো, এক পরীক্ষায় পরীক্ষার্থীদের 25% রাশিবিজ্ঞানে, 30% গণিতে এবং 45% রাশিবিজ্ঞান বা গণিতের মধ্যে যে কোনো একটি বিষয়ে অকৃতকার্য হয়। একজন পরীক্ষার্থীকে উদ্দেশ্যহীনভাবে বেছে নেওয়া হয়। যদি ওই পরীক্ষার্থী গণিতে অকৃতকার্য হয়ে থাকে, তবে রাশিবিজ্ঞানে কৃতকার্য হওয়ার সম্ভাবনা হবে নিচে যে 4টি বিকল্প আছে তার মধ্যে কোনটি? এই প্রশ্নের উত্তর করার পূর্বে তোমরা প্রশ্নটি কিন্তু ভালোভাবে পড়বে। দেখো, প্রশ্নে বলে দেওয়া আছে যে একটি পরীক্ষায় পরীক্ষার্থীদের রাশিবিজ্ঞানে, গণিতে এবং রাশিবিজ্ঞান ও গণিতে অকৃতকার্য হওয়ার পার্সেন্টেজ দেওয়া আছে। ঠিক আছে, অর্থাৎ প্রশ্নে রাশিবিজ্ঞানে, গণিতে এবং রাশিবিজ্ঞান বা গণিতের মধ্যে যে কোনো একটি বিষয়ে অকৃতকার্য হওয়ার সম্ভাবনা এখানে দেওয়া আছে। তোমাকে বলা হয়েছে যে একজন পরীক্ষার্থীকে উদ্দেশ্যহীনভাবে বেছে নিতে। বেছে নেওয়ার পর দেখা যায় যে ওই পরীক্ষার্থী গণিতে অকৃতকার্য হয়ে যায়, তবে আমাদের নির্ণয় করতে হবে রাশিবিজ্ঞানে কৃতকার্য হওয়ার সম্ভাবনা কত। চলো আমরা এই প্রশ্নের উত্তর করে ফেলি, অ্যান্সার। প্রথমে আমরা ধরে নিই যে রাশিবিজ্ঞানে অকৃতকার্য হওয়ার ঘটনা হচ্ছে এস। ঠিক আছে, কারণ প্রশ্নে যে সম্ভাবনাগুলো বলে দেওয়া আছে পরীক্ষার্থীদের অকৃতকার্য হওয়ার, তাই আমরা রাশিবিজ্ঞানে অকৃতকার্য হওয়ার ঘটনা ধরে নিলাম এস, এবং গণিতে অকৃতকার্য হওয়ার ঘটনা আমরা ধরে নিলাম এম। তাহলে এবার বলো তো রাশিবিজ্ঞানে কৃতকার্য হওয়ার ঘটনা কত হবে? তাহলে রাশিবিজ্ঞানে আমার কৃতকার্য হওয়ার ঘটনা হবে এস তার কমপ্লিমেন্ট, এবং গণিতে কৃতকার্য হওয়ার ঘটনা হবে এম তার কমপ্লিমেন্ট, বা এমসিও লিখতে পারো বা এম ড্যাশও লিখতে পারো, দুটোর মধ্যে যে কোনো একটা লেখা যায়। অতএব পি অফ এস কত? পি অফ এস মানে রাশিবিজ্ঞানে অকৃতকার্য হওয়ার সম্ভাবনা। দেখো প্রশ্নে দেওয়া আছে সেটা হচ্ছে 25%। 25% মানে আমরা জানি 25/100। একইভাবে পি অফ এম হবে 30/100। এবার বলেছে দেখো 45% রাশিবিজ্ঞান বা গণিতের মধ্যে যে কোনো একটি, তার মানে আমরা লিখতে পারবো যে ও পি অফ এস ইউনিয়ন এম। এই পি অফ এস ইউনিয়ন এম এর অর্থ হলো যে একজন পরীক্ষার্থী রাশিবিজ্ঞান বা গণিতের মধ্যে যে কোনো একটি বিষয়ে অকৃতকার্য হওয়ার সম্ভাবনা, সেটা প্রশ্নে বলে দেওয়া আছে 45%। তাহলে আমরা লিখতে পারবো ইকুয়াল টু হচ্ছে 45/100। এবার দেখো, যেহেতু পি অফ এস ইউনিয়ন এম এর মান দেওয়া আছে এবং পিএস এর মান দেওয়া আছে এবং পিএম এর মান দেওয়া আছে, তাহলে এখান থেকে আমরা পি অফ এস ইন্টারসেকশন এম এর মান নির্ণয় করে ফেলতে পারবো। দেখো কিভাবে, আমরা পি অফ এস ইউনিয়ন এম এর ফর্মুলা জানি, লিখতে পারি ইমপ্লাইজ পি অফ এস প্লাস পি অফ এম মাইনাস পি অফ এস ইন্টারসেকশন এম ইকুয়াল টু 45/100। এরপর এখানে আমরা পি অফ এস এবং পি অফ এম এর মান বসিয়ে দিয়ে সহজেই পি অফ এস ইন্টারসেকশন এম এর মান নির্ণয় করতে পারবো। চলো আমরা নেক্সট পেজে যাই। যদি আমরা মানগুলো বসাই তাহলে পাবো আমরা প্রথমে 25/100 প্লাস 30/100 মাইনাস হচ্ছে পি অফ এস ইন্টারসেকশন এম ইকুয়াল টু 45/100। এরপর তোমরা তোমাদের মতো ক্যালকুলেশন করবে। আমি যদি দুটোকে যোগ করি তাহলে আমরা পাবো, দেখো ইমপ্লাইজ হচ্ছে 55/100, আর ডান দিক থেকে 45/100 থেকে বাঁ দিকে নিয়ে আসলে আমরা হবে মাইনাস 45/100, আর মাইনাস পি অফ এস ইন্টারসেকশন এমকে ডান দিকে নিয়ে গেলে লিখতে পারবো আমরা ইকুয়াল টু
পি অফ এস ইন্টারসেকশন এম, এখান থেকে আমরা ক্যালকুলেট করতে পারবো পি অফ এস ইন্টারসেকশন এম ইকুয়াল টু আমরা পাবো হচ্ছে 10/100। এবার দেখি আমাদের কি নির্ণয় করতে হবে। চলো আমরা আবার প্রশ্নে ফিরে যাই। দেখো কি বলছে না, বলছে যে যদি ওই পরীক্ষার্থী গণিতে অকৃতকার্য হয়ে থাকে, তাহলে আমাদের জানা হয়ে গেল যে পরীক্ষার্থীটা কি হয়েছে, গণিতে অকৃতকার্য হয়েছে, তবে তার রাশিবিজ্ঞানে কৃতকার্য হওয়ার সম্ভাবনা কত। তাহলে দেখো আমরা নির্ণয় করব কি না, আমরা নির্ণয় করব পি অফ, আমি প্রথমে একটা দাগ কেটে দিলাম, ঠিক আছে। এবার লব আর হরে বসাবো। হরে বসে কে না, যেটি জানা আগে থেকেই থাকে সেটি হচ্ছে আমার হরে বসে। তাহলে দেখো কোনটা জানা আছে, যে জানা আছে যে পরীক্ষার্থী গণিতে অকৃতকার্য হয়ে থাকে, অর্থাৎ সে গণিতে অকৃতকার্য হয়ে গেছে। তাহলে গণিতে অকৃতকার্য হওয়ার ঘটনা আমরা কি ধরেছিলাম, এম। তাহলে আমরা এম হচ্ছে নিচে লিখব, ঠিক আছে। এরপর আমাকে নির্ণয় করতে বলেছে কি, রাশিবিজ্ঞানে কৃতকার্য হওয়ার সম্ভাবনা, এটাই নির্ণয় করতে বলেছে। দেখো কৃতকার্য, অকৃতকার্য কিন্তু বলেনি, কৃতকার্য বলেছে। আমরা দেখো ধরেছিলাম রাশিবিজ্ঞানে অকৃতকার্য হওয়ার ঘটনা হচ্ছে এস, তাহলে কৃতকার্য হওয়ার ঘটনা কত হবে, কৃতকার্য হওয়ার ঘটনা হবে এস ড্যাশ। তাহলে এক্ষেত্রে লবে বসবে কি না, এস ড্যাশ। তাহলে আমরা নির্ণয় করব পি অফ এস ড্যাশ বাই এম। তাহলে আমরা লিখছি অতএব পি অফ এস ড্যাশ বাই এম ইকুয়াল টু ফর্মুলা অনুসারে আমরা লিখব পি অফ এস ড্যাশ ইন্টারসেকশন এম বাই পি অফ এম। এবার দেখো এটা আমরা আগে শিখেছি যে পি অফ এস ড্যাশ ইন্টারসেকশন এম এটাকে কিভাবে আমরা লিখব। দেখো সবার প্রথমে তুমি দেখো এর মধ্যে কার মাথায় কমপ্লিমেন্ট নেই, এখানে এস আছে আর এখানে এম আছে, আমি দেখতে পাচ্ছি এম এর মাথায় কমপ্লিমেন্ট নেই। তাহলে আমরা প্রথমে পি অফ এম লিখে দেবো মাইনাস পি অফ, যার মাথায় কমপ্লিমেন্ট আছে সেটা বাদ দিয়ে এবার লেখো পি অফ এস ইন্টারসেকশন এম, ঠিক আছে। তুমি যদি কনসেপচুয়াল আমার ভিডিওগুলো দেখো দেখবে সেখানে বোঝানো আছে এটা কিভাবে হয়। তাহলে আমরা নেক্সট লাইনে লিখবো দেখো ইকুয়াল টু পি অফ এম মাইনাস পি অফ এস ইন্টারসেকশন এম বাই পি অফ এম। এবার আমরা সব মানগুলো বসিয়ে দেবো, এদের সবার মান আমাদের জানা আছে। ইকুয়াল টু পি অফ এম এর মান হচ্ছে 30/100 মাইনাস পি অফ এস ইন্টারসেকশন এম এর মান হচ্ছে 10/100 বাই পি এম এর মান হচ্ছে 30/100। এরপর তোমরা তোমাদের মতো ক্যালকুলেশন করবে, যেহেতু সব সংখ্যার নিচে 100 আছে তাই আমরা প্রথমে সব 100গুলো বাদ দিয়ে দিলে আমরা পাবো হচ্ছে 30 মাইনাস 10/30। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাচ্ছি হচ্ছে ইকুয়াল টু 20/30 ইকুয়াল টু হচ্ছে 2/3। এটাই হচ্ছে আমার অ্যান্সার। তাহলে চলো আমরা দেখি সঠিক উত্তর কোনটি। তাহলে সঠিক উত্তর হচ্ছে বি, 2/3। এরপর আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর 2-এর দাগের প্রশ্নটি নিয়ে আলোচনা করব। প্রশ্নটি হলো, মনে করো এক্স ঘটনাটি ঘটতে পারে যদি 6টি পরস্পর পৃথক ও সম্পূর্ণ ঘটনা A1, A2, A3, A4, A5, A6 এর মধ্যে একটি ঘটে। যদি P of A1 equal to P of A2 equal to P of A3 equal to P of A4 equal to P of A5 equal to P of A6 equal to 1/6 এবং P of x by A1 equal to 1/5, P of x by A2 equal to 1/10, P of x by A3 equal to 1/10, P of x by A4 equal to 1/10, P of x by A5 equal to 1/10 আর P of x by A6 1/5 হয়, তবে P of x এর মান কত হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। অ্যান্সার আমরা জানি P of x equal to P of A1 into P of x by A1 plus P of A2 into P of x by A2, তারপরে হবে প্লাস P of A3 into P of x by A3, ঠিক আছে। এইভাবে কন্টিনিউ যাবে, আমি না লিখে ডট ডট দিলাম। আর সবার শেষে হবে P of A6 into P of x by A6। এদের সমান মান দেওয়া আছে, আমরা সব মানগুলো বসাবো। আচ্ছা, এখানে কিন্তু আমি
ডট ডট দিয়েছি মানে এখানে কে কে আছে দেখো, ডট ডটের মধ্যে কিন্তু আমি দেখো লিখেছি পি অফ A1টা লিখেছি, A2 লিখেছি, ডট ডটের মধ্যে A3 A4 A5 এগুলো কিন্তু আছে, সেগুলো আমরা লিখিনি। ঠিক আছে, কারণ একই জিনিস বারবার লিখতে হবে বলে আমরা লিখিনি, কারণ অঙ্কটাও তাহলে আমাদের সংক্ষেপেই করা হবে। তাই এবার দেখো আমরা যদি এদের মানগুলো বসাই, তাহলে দেখো যে পি অফ A1, পি অফ A2, পি অফ A3, পি অফ A4, পি অফ A5 এবং পি অফ A6 এদের প্রত্যেকটির মান কত? এদের প্রত্যেকটির মান হচ্ছে 1/6। তাহলে আমি প্রথমে কি করতে পারি না 1/6টা কমন নিয়ে নিতে পারি পরের লাইনে, দিয়ে একটা ব্র্যাকেট দিলাম, দিয়ে প্রথমে পি অফ x/A1 এর মান বসিয়ে দিলাম। পি অফ x/A1 এর মান হচ্ছে 1/5 প্লাস তারপরে পি অফ x/A2 এর মান হচ্ছে 1/10 প্লাস পি অফ x/A3 এর মান হচ্ছে 1/10 প্লাস পি অফ x/A4 এর মান হচ্ছে 1/10, পি অফ x/F5 এর মান হচ্ছে 1/10 আর পি অফ x/A6 এর মান হচ্ছে 1/5, ব্র্যাকেট ক্লোজ। ঠিক আছে, তোমরা মান বসিয়ে তোমাদের মতো ক্যালকুলেশন করতে পারো। এবার দেখো এই ব্র্যাকেটের মধ্যেকার যে রাশিগুলো আছে তাদের যোগফল নির্ণয় করো। তুমি তোমাদের মতো যোগ করবে। আমি কিভাবে করছি একটু দেখো। যেহেতু আমি দেখতে পাচ্ছি মাঝের চারটে রাশির প্রত্যেকটির নিচে 10 আছে, তাই এই প্রথম যে রাশিটা আছে 1/5 একে আমি লিখতে পারি লব এবং হরকে যদি 2 দিয়ে গুণ করি তাহলে 2/10, আর শেষ রাশিটাকেও আমি লব এবং হরকে 2 দিয়ে গুণ করলে হবে 2/10। তাহলে দেখো এবার 10 লসগু হবে, আর উপরগুলো যোগ করলে দেখবে 2 3 4 5 6 7 8 অর্থাৎ 8/10 আমার কিন্তু হয়ে গেল। ঠিক আছে, চলো আমরা নেক্সট পেজে যাই। তাহলে আমরা লিখবো ইকুয়াল টু 1/6 ইন্টু 8/10। তাহলে যদি কাটাকাটি করি দেখো 2 3 6 2 4 8 আবার 2 2 4 2 5 10 ইকুয়াল টু 2/15। এটাই হচ্ছে আমার অ্যান্সার। তুমি যদি অপশানগুলো খেয়াল করো দেখো এই উত্তরটি চারটে অপশানের মধ্যেই নেই, এক্ষেত্রে অপশানগুলো একটু ভুল দেওয়া আছে। ঠিক আছে, তাহলে সঠিক অ্যান্সার কত না, সঠিক অ্যান্সার হচ্ছে 2/15। এরপর আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর 3 দাগের প্রশ্নটি নিয়ে আলোচনা করব। প্রশ্নটি হলো, মনে করো এক্স ঘটনাটি ঘটতে পারে যদি n সংখ্যক পরস্পর পৃথক ও সম্পূর্ণ ঘটনা A1 A2 A3 ডট 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 AN এর মধ্যে একটি ঘটে, তবে এক্স এর মান কত হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে প্রশ্নে বলেছে যে এক্স ঘটনাটি ঘটতে পারে যদি n সংখ্যক পরস্পর পৃথক ও সম্পূর্ণ ঘটনা A1 A2 A3 তারপর ডট ডট আছে, মানে এখানে A4 A5 A6 এরকম করে চলতে থাকছে এবং সবার শেষে AN এগুলোর মধ্যে একটি ঘটে, তবে আমাদের এক্স এর মান নির্ণয় করতে হবে। অ্যান্সার, তাহলে এক্ষেত্রে এক্স ঘটনাটি ঘটতে পারে যদি A1 A2 A3 AN এই ঘটনাগুলির মধ্যে যে কোনো একটি এক্সের সঙ্গে ঘটে। ঠিক আছে, কারণ প্রশ্নে বলেছে এর মধ্যে একটি এক্সের সঙ্গে ঘটতে হবে। তাহলে আমরা বলতে পারি যদি এক্সের সঙ্গে A1 ঘটে তাহলে কেমন লিখব? এক্সের সঙ্গে A1 ঘটলে আমরা লিখব এক্স ইন্টারসেকশন A1। ঠিক আছে, তাহলে এক্সের সঙ্গে A1 ঘটছে। অথবা আবার এক্সের সঙ্গে A2 ঘটতে পারে। অথবা মানে এখানে কি বোঝায়? অথবা মানে অর, মানে হচ্ছে আমরা লিখবো ইউনিয়ন। এবার যদি এক্সের সঙ্গে A2 ঘটে তাহলে লিখবো আমরা এক্স ইন্টারসেকশন A2। আবার অথবা কি ঘটতে পারে? অথবা মানে ইউনিয়ন দিলাম। আবার এক্সের সঙ্গে A3ও ঘটতে পারে, তার মানে এক্স ইন্টারসেকশন A3। অথবা এক্সের সঙ্গে A4 ঘটতে পারে, এক্সের সঙ্গে A5 ঘটতে পারে, তাহলে এইভাবে ঘটতে ঘটতে যাবে, আমি ডট ডট দিলাম। তাহলে অথবা আবার সবার শেষে কি ঘটবে না, অথবা আমার সবার শেষে দেখো এক্সের সঙ্গে ঘটতে পারে AN এক্স ইন্টারসেকশন AN। তাহলে এই পুরো রাশিটাই হলো আমার এক্স। তাহলে আমরা লিখছি কি না এক্স ইকুয়াল টু হচ্ছে এত। তাহলে দেখো সঠিক উত্তর কোনটি? তাহলে আমরা বলতে পারছি দেখো সঠিক উত্তর হলো ডি।
এরপর আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের 4 দাগের প্রশ্নটি নিয়ে আলোচনা করব। প্রশ্নটি হলো, মনে করো এক্স ঘটনাটি ঘটতে পারে যদি 3টি পরস্পর পৃথক ও সম্পূর্ণ ঘটনা A1, A2, A3 এর মধ্যে একটি ঘটে। যদি P of X intersection A1 equal to P of X intersection A2 equal to P of X intersection A3 equal to 1/10 হয়, তবে Px এর মান কত হবে আমাদের নির্ণয় করতে হবে। অ্যান্সার দেখো, আগের মতোই এখানে বলেছে যে x ঘটনাটি ঘটতে পারে যদি এই A1, A2, A3 এর মধ্যে একটি ঘটে। তাহলে আগের মতোই আমরা লিখতে পারবো কি না, x ইকুয়াল টু আমরা লিখতে পারবো x ইন্টারসেকশন A1 ইউনিয়ন x ইন্টারসেকশন A2 ইউনিয়ন x ইন্টারসেকশন A3। যেহেতু এখানে A1, A2, A3 এই ঘটনা 3টি পরস্পর পৃথক এবং সম্পূর্ণ, তাহলে এক্ষেত্রেও x ইন্টারসেকশন A1, x ইন্টারসেকশন A2, x ইন্টারসেকশন A3 এই ঘটনা 3টিও পরস্পর পৃথক হবে। তাহলে আমরা জানি যে যদি এরা পরস্পর পৃথক হয় তাহলে আমরা লিখতে পারবো অতএব P of x ইকুয়াল টু P of x ইন্টারসেকশন A1, এই ইউনিয়নের পরিবর্তে মাঝে বসবে প্লাস P of x ইন্টারসেকশন A2 প্লাস P of x ইন্টারসেকশন A3। এবার যদি এদের মানগুলো বসাই তাহলে এদের প্রত্যেকের মান হচ্ছে 1/10, তাহলে 1/10 প্লাস 1/10 প্লাস 1/10 ইকুয়াল টু আমরা পাবো হচ্ছে 3/10। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে সঠিক উত্তর কোনটি? তাহলে দেখো, সঠিক উত্তর হবে A, 3/10। এরপর আমরা কলম ম্যাচিং প্রশ্নের 1 দাগের প্রশ্নটি নিয়ে আলোচনা করব। প্রশ্নটি হলো, মনে করো দুটি বক্স রয়েছে, যার একটি বক্স 1 এবং অপরটি বক্স 2। বক্স 1-এ 2টি লাল 3টি সাদা এবং বক্স 2-তে 3টি লাল ও 5টি সাদা বল রয়েছে। তাহলে বাম দিকের স্তম্ভের সাথে ডান দিকের স্তম্ভ আমাদের মেলাতে হবে, অর্থাৎ স্তম্ভ এর সঙ্গে স্তম্ভ বি এর মিল স্থাপন করতে হবে। আমি প্রথমে একটি বক্স অঙ্কন করলাম যার নাম দিলাম বক্স 1, তারপর আরেকটি বক্স অঙ্কন করলাম যার নাম দিলাম বক্স 2। বক্স 1-এ বলে দেওয়া আছে রেড বল আছে 2টি এবং হোয়াইট বল আছে 3টি, আর বক্স 2-তে রেড বল আছে 3টি এবং হোয়াইট বল আছে 5টি। তাহলে আমরা দেখতে পাচ্ছি বক্স 1-এ টোটাল বল আছে 5টি এবং বক্স 2-তে টোটাল বল আছে 8টি। এবার স্তম্ভ এ এর প্রথম প্রশ্নটি হলো, দেখো বলছে তোলা বলটি বক্স 1 এর লাল বল হওয়ার সম্ভাবনা। অর্থাৎ বলছে যে যদি বক্স 1 চয়েস করা হয় তাহলে এই বক্স 1 থেকে যদি আমি একটি বল তুলি সেটি লাল বল হওয়ার সম্ভাবনা কত হবে আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমাদের নির্ণয় করতে হবে P of, যেহেতু বক্স 1 আমি চয়েস করেছি তাহলে আগেই জেনে গেছি যে বক্স 1 নেওয়া হয়েছে, তাই আমি নিচে 1 লিখব। এবার বক্স 1 থেকে যে বলটি তুলব, অর্থাৎ যে একটি বল তুলব সেটি লাল হওয়ার সম্ভাবনা, অর্থাৎ ওপরে থাকবে R, P of R/1 ইকুয়াল টু কত হবে। দেখো টোটাল বল কটা আছে, টোটাল বল আছে 5টি, তাহলে 5টি বল থেকে একটি বল নেওয়া যায় 5C1 প্রকারে, মানে 5 প্রকারে। এবার তোলা বলটি লাল হতে গেলে সেই বলটি অবশ্যই দুটো বল থেকে আসতে হবে, তাহলে 2টি লাল বল থেকে একটি লাল বল নেওয়া যায় 2C1 প্রকারে, বা বলতে পারি আমি 2 প্রকারে। তাহলে স্তম্ভ এ এর 1-এর অ্যান্সারটি হলো হচ্ছে 2/5, সেটা স্তম্ভ বি এর সঙ্গে দেখো কার সাথে মিলছে, তাহলে 1-এরটা বি এর সঙ্গে মিলছে, অর্থাৎ 1-এর অ্যান্সারটা হচ্ছে স্মল বি। এবার দেখা যাক স্মল বি কোথায় আছে। দেখো আমরা দেখতে পাচ্ছি কেবলমাত্র শীতেই 1-এর অ্যান্সারটা আছে স্মল বি, আর কিছু নেই, মানে
সি এর দাগের প্রথম অ্যান্সারটায় এক একটা বি আছে, আর বাকি অপশনগুলোতে কোথাও নেই, তাই এটাই হচ্ছে সঠিক। তাহলে এটা অ্যান্সার হবে সি। বাকি যে 2, 3, 4 এই প্রশ্নগুলির উত্তরও তোমরা সহজেই করে ফেলতে পারবে, আগের ভিডিওগুলি থেকেই সেটি সহজেই করা যাবে।